বাজেট ঘোষণার পরপরই বেড়েছে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ, ব্যয় বাড়বে প্রান্তিক পর্যায়েও। এনবিআর চেয়ারম্যান বললেন, কমবে অকারণে কথা বলা। এবারের বাজেট স্বাভাবিক নয়, ক্রান্তিকালীন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী, নিরুপায় হয়েই রাখা হয়েছে অসঙ্গতি, অর্থনৈতিক মন্দা কাটানোই লক্ষ্য। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত সর্বাধিক ৩,৪৭১, আক্রান্ত ছাড়ালো ৮০,০০০, মারা গেলেন ২ চিকিৎসক। করোনা রোধে দেশের বিভিন্ন স্থান নতুন করে লকডাউন, সিলেটে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, জরিমানা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের অবাধ চলাচল। এবং বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়নে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, নেই পর্যাপ্ত প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বাজেট ঘোষণার পর গতরাত থেকে গ্রাহককে মোবাইল সেবায় খরচ করতে হচ্ছে বাড়তি টাকা। এর প্রভাব শুধু ফোনে কথা বলাতে নয়, পড়েছে ইন্টারনেট ব্যবহারেও। আর এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক মানুষও। গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসায় যারা দক্ষতার সঙ্গে কাজ করে আসছিলেন, মোবাইল কলের এই বাড়তি হার তাদের জন্য এখন বিস্ফোরা। বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল অর্থনীতি। এর ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ অর্থনীতিও। কৃষক খুব সহজেই ফোন করে কৃষি, প্রাণী চিকিৎসা, মৎস্য চাষ সহ নানা বিষয়ে পরামর্শ নিতে পারেন। এমনকি কৃষি ব্যাংকিং এবং ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপস ব্যবহার করেও কৃষক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু এবারের বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তৃণমূলের মানুষ। তারা বলছেন, মোবাইল সেবার বাড়তি হারে ডিজিটাল সুযোগ নেওয়া থেকে আগ্রহ হারাবেন তারা। কোনো পরামর্শ নিয়ে গেলে এখন আমাদের কলেটে এখন অনেক বৃদ্ধি খরচ হয়। আগে তো যাই 1 টাকা হলে একটা জিনিস বলা যেত, হ্যাঁ, সেখানে 3 টাকা লাগবে। দেখো, বিরূপ প্রভাব পড়বে ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং ব্যবসাও। তারা বলছেন, অনলাইন কেনাকাটায় যেমন বাড়তি অর্থ গুনতে হবে, তেমনি টেলিযোগাযোগের খরচ বেড়ে যাওয়ায় সেবা কেন্দ্রিক সবগুলো খাত হুমকির মুখে পড়বে। যারা ফ্রিল্যান্সিং করছে তাদের মোটামুটি সারাদিনই ইন্টারনেটের উপর থাকা লাগে, সুতরাং ইন্টারনেটে থাকতে গেলে তাদের যে খরচটা হবে সেই খরচটা আগের তুলনায় বাড়বে। যারা অনলাইন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের মতো, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দূরে থেকেও কাছে থাকুন অথবা ইন্টারনেটে মানুষের প্রয়োজন মেটাতে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান যখন নানা সুযোগ সৃষ্টি করছে, তখন মোবাইল সেবার উপর বাড়তি হার বন্ধ করবে শিক্ষার্থী ও তরুণদের নতুনকে জানার পত্রীও। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকে, সেক্ষেত্রে আমরা ইউটিউব বা নেটে ব্রাউজ করে সেগুলো জানতে পারি। এদিকে টেলিযোগাযোগে উচ্চ কর নির্ধারণ বাধার মুখে ফেলবে ডিজিটাল সেক্টরকে, এমনটি উল্লেখ করে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন অপারেটররা। গ্রাহকরা ইতিমধ্যেই উচ্চ করের বোঝা বহন করে টেলিকম সেবা গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে অতিরিক্ত ৫% সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলে তা স্বল্প আয়ের গ্রাহকদের বেশি প্রভাব ফেলবে। ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম ও রিম ব্যবহার সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়। এরপরই বৃহস্পতিবার রাত থেকে বাড়তি এই অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানুষ অকারণেই ফোনে কথা বলে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। মোবাইল ফোনে খরচ বাড়ায় এমন প্রবণতা কমবে বলে দাবি তার। অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে অর্থমন্ত্রী বলেন, করোনার কারণে ক্রান্তিকালীন বাজেট দেওয়া হয়েছে, তাই কিছু অসঙ্গতি রয়ে গেছে। জুবাইর ফয়সালের রিপোর্ট। করোনা সংকটে বন্দী অর্থনীতির নানা সূচক, এর মধ্যেই জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে নতুন অর্থ বছরের আয় ব্যয়ের প্রস্তাবনা। বাজেটে মুঠোফোনের কল রেটে আরেক দফা সম্পূরক শুল্ক আরোপের সমালোচনা হচ্ছে নানা মহলে। এবার বিতর্ক যেন আরো একটু উস্কে দিলেন এনবিআর চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তার মন্তব্য, অকারণে কথা বলার প্রবণতা বেড়েছে মুঠোফোনে। অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। মানুষ যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে মোবাইল কল রেট নিয়ে কথা বলা, যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে সেটি মেন করছে, এবং তার সাথে যদি মাত্র 5 পয়সা যুক্ত হয়
তাহলে এমন কোনো ক্ষতি আমার হবে বলে আমি মনে করি। করোনা সংকটে বেরিয়ে এসেছে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চেহারা। এবার খোদ অর্থ সচিব প্রশ্ন তুললেন অর্থ ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েই। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন অগ্রাধিকার ভিত্তিতেই অনুমোদন পাবে স্বাস্থ্য আর কৃষির সব প্রকল্প। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের যেখানে আমরা দেখতে পাবো প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300, 1500 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে না। এটা একটা সক্ষমতার অভাব। যখনই কোনো প্রকল্প পাওয়া যাবে এই দুই মন্ত্রণালয় থেকে তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব। সংকটকালীন সময়ে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে নতুন অর্থ বছরের বাজেট। স্বাভাবিক নিয়মে না হওয়ায় তাই কিছু অসঙ্গতি থাকতে পারে বলেই মনে করছেন অর্থমন্ত্রী। এবারে বাজেটটি এটি একটি স্বাভাবিক বাজেট নয়, যেহেতু স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, আমাদেরকে ভিন্ন পথে আমাদেরকে কাজটি করতে হয়েছে। সেই জন্য হয়তো আমরা দেখবেন অনেকের কাছে অসঙ্গতি মনে হবে, কিন্তু উপায় ছিল না আমাদের। স্বাস্থ্য খাতে অর্থের কোনো অভাব হবে না উল্লেখ করে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান বাজেটের প্রধান লক্ষ্য অর্থনীতির নেতিবাচক পরিস্থিতির উত্তরণ। আমরা এবার প্রথমে খরচ করব, তারপর আমরা আয় করব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব আয়ে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অবকাঠামোগত সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে এ নগরী। নানা জটিলতা এবং সীমাবদ্ধতার কবলে পড়ে এখানকার অর্থনীতিও অনেকটা বিপর্যয়ের মুখে। তাই বন্দরের আধুনিকায়নের পাশাপাশি গার্মেন্ট শিল্পের বিকাশে প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। একই সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ সুশীল সমাজের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য শিল্প খাত থেকে প্রতি বছর জাতীয় রাজস্ব আদায় হয় 60 থেকে 70 হাজার কোটি টাকা। প্রতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়লেও হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন করা এ বন্দরে রয়ে গেছে নানা সমস্যা। প্রস্তাবিত বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজও চলছে ধীর গতিতে। যে টার্মিনালগুলো হচ্ছে এইগুলি অবশ্যই যত সম্ভব দ্রুততার সাথে যদি শেষ করতে পারি তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা দেশের অর্থনীতি যে পজিশনে আছে এর চাইতে আরো বেশি দ্রুততর সময়ে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। একসময় 1000-এর বেশি গার্মেন্টস কারখানার এই নগরীতে বর্তমানে চালু রয়েছে 300-এর কাছাকাছি। যারা চট্টগ্রামে গার্মেন্টস কারখানা করবে তাদের জন্য বিশেষ প্রায়োরিটি দিয়ে করা, তাহলে বন্দরের কাছে থাকলে পোশাক শিল্পগুলো তাদের সেবাটাও ভালোভাবে দিতে পারবে। তবে সব ছাপিয়ে জোরদার হচ্ছে চলমান করোনা সংকট শক্ত হাতে মোকাবেলার দাবি। করোনাকালে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের যে করুণ এবং অসহায় চিত্র প্রকট হয়ে দেখা দিয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা দাবি রাখব। পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কিছু ইমিডিয়েট বাজেট ঘোষণা করে চট্টগ্রামবাসীর জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন যে প্ল্যান সেটা বড় বড় হসপিটালগুলোকে সরকারি তরফে করে দিতে হবে। দুটি ইপিজেড ছাড়াও দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন গড়ে উঠছে চট্টগ্রামের মিরেশ্বরায়ে। সে সাথে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 1 লাখ কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে 24 ঘন্টায় করোনা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত এবং মৃত্যু এ 3 ক্ষেত্রেই সর্বাধিকের নতুন রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। আগের দিনের তুলনায় কোভিড জয়ের সংখ্যা কমেছে প্রায় 70%। হালনাগাদ সবশেষ 24 ঘন্টায় নতুন যুক্ত হওয়া বেসরকারি 3টি সহ মোট 59টি ল্যাবে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রায় 16,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে রেকর্ড সংখ্যক 3,471 জনের দেহে করোনা ভাইরাস পাওয়ার মধ্য দিয়ে পরপর 3 দিন 3,000-এর বেশি কোভিড-19 রোগী শনাক্ত হলো, যা আগের দিনের তুলনায় 8 ভাগের বেশি। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,000 আর শনাক্তের হার একদিনে বাড়ল 1.5 ভাগ। মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই 3টি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আগের দিনের তুলনায় কোভিড জয়ীর সংখ্যা কমেছে প্রায় 350, যা শতকরা হিসেবে প্রায় 70 ভাগ। এতে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার কমেছে। মহামারীর 97তম দিনে কোভিড-19 রোগে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আগের দিনের তুলনায় মারা গেছেন 9 জন বেশি। সব মিলিয়ে মৃতের সংখ্যা 1100 ছুঁই করছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন,
নারী 9 জন এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন এবং 100 বছরের বেশি 1 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় দেশে মোট আক্রান্তের 77.5% অর্থাৎ 63,178 জন আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সুস্থ 17,200। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সারা বিশ্বে যে সমস্ত দেশে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি গত 7 দিনে, এমন 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 10ম। গত 24 ঘন্টায় অর্থাৎ 12 জুনে মোট নমুনা পরীক্ষা হয়েছে 15,990 এবং এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,471 জন, মৃত বরণ করেছেন 46 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,095 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 17,249 জন। 6 জুন আমরা কিন্তু 21.10 আমরা দেখেছি যে সংক্রমণের হার ছিল। সেদিন কিন্তু সংক্রমিত হয়েছিল 2635 জন, 2635 জন। 12 জুনে এসে দেখতে পাচ্ছি যে 21.71%। এখন আমরা চলে যাব বাংলাদেশে আক্রান্তের চেয়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছে 8 মার্চ, 3 জন ছিল, সেটি কিন্তু 1 মাস পরে 165 জন এবং 1 লাফে 8 মে আমরা দেখতে পাচ্ছি 10,000 পৌঁছে গেছে। ঠিক 1 মাসের পরেও আমরা দেখতে পাচ্ছি একেবারে লাফিয়ে 81,523 জন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। মৃতের হার অর্থাৎ মৃতের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম মারা গিয়েছেন 18 মার্চ একজন রোগী এবং এর পরে 1 মাস পরে 84 জন, তারপরে আরও 1 মাস পরে 349 জন এবং 12 জুন পর্যন্ত 1,095 জন। স্বাস্থ্য অধিদপ্তর আইডিসি এর পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে যে 3টি অভ্যাস অর্থাৎ মাস্ক, বাইরে বের হলে মাস্ক পরিধান করা, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া এবং শারীরিক এবং সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব বজায় রাখা, এই 3টি কিন্তু অভ্যাসে পরিণত করলেই যে সংক্রমণের হার সেটি কিন্তু আসলে কমিয়ে আনা একেবারেই সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। এর আগে রাতে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কাজী জহিরুল হাসান। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। টানা 4 দিন করোনার সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। শুক্রবার সকাল 9:30টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চিকিৎসক। ওনার অনেক সমস্যা ছিল, হার্ট অ্যাটাক ছিল, আগে লাংসের সমস্যা ছিল, তারপরে আপনার ডায়াবেটিস ছিল, এর মধ্যে করোনা এফেক্টেড হয়েছে। ডাক্তার মাহমুদ মনোয়ারের স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। ওনার স্ত্রী এমনি ভালো আছে, মানে তার মানে সে এফেক্টেড হইলেও তার কোনো ইয়ে নাই। প্রায় 15 দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার গাজী জহিরুল হাসানের কোভিড-19 ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত 5 জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত 1:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উনি করোনা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, ভেন্টিলেটরে, শুরু থেকে ভেন্টিলেটরে ছিলেন। 1:18 রাত্রেবেলা এগুলোকে মৃত ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি চিকিৎসক। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিন দিন খারাপ হচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। জেলায় একদিনে 175 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এমন পরিস্থিতির জন্য ঈদের কেনাকাটায় ভিড় জমানোকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। যতদিন যাচ্ছে সিলেটে করোনা আক্রান্তদের সংখ্যা ভয়াবহ আকারে বেড়েই যাচ্ছে। জুন মাসের প্রথম 10 দিনে এই জেলায় 562 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট জেলায় 5 এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর প্রথম 500 জন আক্রান্ত হয়েছিলেন 56 দিনে, আর আক্রান্তের সংখ্যা জুনে 1000 ছাড়িয়েছে। প্রথম মাস থেকে যখন দ্বিতীয় মাসে হলো সেটা 4 গুণ হয়ে গেছে, আর দ্বিতীয় মাসে 4043 ছিল, সেখান থেকে এ মাসে হবে
কমপক্ষে 9 থেকে 10,000 হবে এক মাসে। এমন পরিস্থিতির জন্য ঈদের আগে বাজার উন্মুক্ত করে দেয়াকে দায়ী করছেন এই চিকিৎসক নেতা। এখানে কেউ স্বাস্থ্যবিধি মানে নাই এবং সীমিত পরিসরে না, বড় ধরনের ভিড় ছিল এই মার্কেটগুলোতে। ইভেন এমন অবস্থা হয়েছে যে আমাদের বন্দর বা জিন্দাবাজারে যানজটও হয়েছে। কারো হয়তো সিমটম ছিল না, অর্থাৎ রোগের লক্ষণ ছিল না, কিন্তু উনি জীবাণু বহন করছিলেন এবং ওনার এইভাবেই ওনার মাধ্যমে ওনার আশেপাশে যারা বাজার করছেন বা করছেন তারা ইনফেক্টেড হয়েছেন। আর জেলা প্রশাসক বলছেন, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে 19টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা সহ সতর্ক করেও লাভ হচ্ছে না। অভিযান করেছি এবং 269 জনকে জরিমানা করেছি। আজকে একযোগে আমাদের সারা জেলায় এই অভিযানটি চলছে। জরিমানার সংখ্যাও অনেক বেশি যাচ্ছে। আমরা জরিমানা করতে চাই না, আমরা চাই যে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমরা এই করোনাকে মোকাবেলা যেন করতে পারি সে বিষয়ে সকলের সহযোগিতা চাই। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1163 জন, আর মারা গেছে 31 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নরসিংদী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে লকডাউন করছে স্থানীয় প্রশাসন। গতরাত থেকে নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে লকডাউন ঘোষণা করে কার্যকরের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। 14 দিন থাকবে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এছাড়াও ফেনীর 4টি এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর পৌরসভার কয়েকটি এলাকা এবং গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দিয়ে কঠোর নজরদারি করছে স্থানীয় প্রশাসন। জনপদের সময় আরও থাকছে। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় পিরোজপুরের জেলেদের মানবেতর জীবনযাপন। কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে। অবস্থানের কারণেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়ন এ ঝুঁকিকে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু এমন ক্ষতি মোকাবেলা করার পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশে। এক্ষেত্রে নতুন বিল্ডিং কোড প্রণয়নের পাশাপাশি এর বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ভূমিকম্প নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য মতে গত 10 বছরে দেশে 87 বার ভূমিকম্প হয়েছে। এই সময় নিহত হয়েছেন 15 জন। এই ক্ষেত্রে শহরাঞ্চলে ভবন নির্মাণের বিধি না মানায় এই ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হলে খোদ ঢাকায় 3,26,000 ভবনের মধ্যে 72,000 ভবনই তাৎক্ষণিক ধসে পড়বে। পাকা দালান যত হবে এবং সেটা যদি গুণগত মান ঠিক না থাকে সেগুলো ভেঙে মানুষ হতাহত অনেক বেশি হবে। দ্বিতীয় ঝুঁকি সেটা হচ্ছে যে আমরা খারাপ মাটিতে বাসা তৈরি করি। ব্যবস্থাপনায় যে মান নিয়ন্ত্রণে যে অথরিটিগুলো আছে তাদের কিন্তু সেই পর্যাপ্ত শক্তি নাই। তাই এখনই ভবন নির্মাণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে নিয়ম মানার নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সারা দেশে বিল্ডিং কোডের সুষম বাস্তবায়নের জন্য অর্থাৎ এনফোর্সমেন্টের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠন করা খুবই জরুরি। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তোলার পরামর্শ দেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বঙ্গোপসাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর চলছে 65 দিনের নিষেধাজ্ঞা। অবরোধকালীন সরকারি সহায়তা দেয়া হলেও পিরোজপুরের বেশিরভাগ জেলেরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মাছ ধরা ও বিক্রির উপরেই জীবিকা নির্বাহ করে উপকূলীয় এলাকার জেলেদের। কিন্তু গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর চলছে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। তাই জাল নৌকা মেরামত করেই দিন কাটছে তাদের। অবরোধকালীন জেলেদের চাল সহ বিভিন্ন সহায়তা দেয় সরকার। তবে পিরোজপুরের জেলেরা অভিযোগ করেন তাদের অধিকাংশই এই সুবিধা থেকে বঞ্চিত। এতে পরিবার পরিজনের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের। অনেকে ধার দেনা ও চড়া সুদে ঋণ নিয়ে কোনো মতে জীবনযাপন করছেন। আমরা সাহায্য পাইনি আর তোমায়, এই যে শ্রমিকের যে অবস্থা তো তাই
বদলা দিয়ে খাইতে পারে না। কোনো অনুদান কেউ নিয়েও আসে না, যে এই 65 দিনে যে তোমরা একটা চাউল নিয়ে খাও। কিস্তি দিনে বাড়ি ডেলি আইতে আছে কিস্তি এলারা, আমাদের কিভাবে চলবে এরকম আমার কোনো কায়দা আছে? বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, মঠবাড়িয়া উপজেলা বাদে জেলার অন্য কোনো এলাকার জেলেরা সরকারি সহায়তা পাচ্ছেন না। উপজেলাগুলো এখনো আমরা বরাদ্দ হাতে পাইনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি, এটা পাওয়ার পরে আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করব। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে পিরোজপুরের 7টি উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 23,852 জন। সময় সংবাদ, পিরোজপুর। এদিকে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার 6 সপ্তাহ পেরিয়ে গেল, কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে। এতে হতাশায় দিন কাটছে জেলেদের। তারা জানান, দিনভর নদীতে জাল ফেললেও ইলিশ সহ কোনো মাছেরই দেখা মিলছে না। মাঝে মাঝে 2-1টা মাছ জালে ধরা পড়লেও ট্রলারের তেল খরচ উঠছে না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে আর্থিক অনটনে ভুগছেন জেলেরা। তবে মৎস্যবিজ্ঞানীরা বলছেন, ভারী বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়লে সাগর ও নদীর মোহনায় ছুটে আসবে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চাঁদপুরে সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা প্রায় 52,000। নদীতে একবারই মাছ নাই, আমরা জেলেদের একদম করুণ অবস্থা। এখন তো নদীতে কোনো মাছও নাই, বইসও নাই, এরপর হইলো করুণা। ঘরে ঘরে যেন আমরা থাউম কি খাইয়া থাউ। বৃষ্টিপাত এবং পানি প্রবাহ বৃদ্ধির উপরে তাদের প্রাপ্যতা নির্ভর করে। মে, জুন, জুলাই অ্যাকচুয়ালি ইলিশের ডাল সিজন। জুন জুলাই মাসে যথেষ্ট বৃষ্টিপাতে পানি প্রবাহ বৃদ্ধি পেলে ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। দেখছেন জনপদের সময়। এবার অমানবিকতা ছাড়িয়ে মানবিকতার গল্প। রাজধানীর কোভিড হাসপাতালগুলোয় প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প। প্রিয়জন হারানোর বেদনা যেমন অস্তিত্বের শেকড় নাড়িয়ে দেয়, আবার নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে আসার দৃষ্টান্ত আশা জাগায়। রাজধানী কুর্মিটোলা হাসপাতাল ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। রাতের নিস্তব্ধতায় ক্লান্ত নগর তখন ঘুমের রাজ্যে বুধ। তবে নিদ্রাহীন এই 4টার মতোই ঘুম নেই কারো কারো চোখে। কেউ জেগে আছেন উৎকণ্ঠায়, কেউ বা দায়িত্বের খাতিরে। হঠাৎই বুক ফাটা আর্তনাদ। কথা বলে জানা গেল, করোনা যুদ্ধে হার মেনে চিরবিদায় নিয়েছেন ভাই। বিফল হয়েছে 11 দিনের সকল প্রচেষ্টা। এখন শুধুই ভোরের অপেক্ষা, আর অপেক্ষা মরদেহের। আমার ভাই আমাদের পুরো ফ্যামিলিটা আগলে রাখছে। লাস্ট ওরা বলতেছে দিনের বেলা ছাড়া দিব না, এখন নেট সার্টিফিকেট দিব, মার্কাজুর লোকাইলে কমপ্লিট করে দিব। অ্যাম্বুলেন্সের সাইরেনে আবারও ছেদ পড়ে নীরবতায়। রোগীবাহী গাড়ি দ্রুত ঢুকে পড়ে জরুরি বিভাগে। নিজেদের সুস্থতার পরোয়া না করা অ্যাম্বুলেন্সের চালক আর স্বেচ্ছাসেবীর মতো মানুষেরাই এই দুর্দিনেও রেখে চলেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আগে প্রাইভেট কার চালাইতাম, যখন দেখতে পারলাম যে বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় এক লোকের সাথে যোগাযোগ করার পর বললো যে হ্যাঁ, আমি করোনার রোগী টানার জন্য একটা গাড়ি আমার আছে, তুমি যদি টানতে পারো তাহলে আমি আসি। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, লাশ গোসল করাচ্ছি। আমার এখন পর্যন্ত কিছু হয়নি। গল্পের শেষটা এখানেই নয়। গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে খাবার নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশন। অপেক্ষারত স্বজন আর স্বাস্থ্যকর্মীদের ক্ষুধা নিবারণের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এত রাত্রে দোকান খোলা থাকে না যে তারা কিছু কিনে খাবে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে ক্ষুধা নিবারণ করার জন্য কিছুটা হলেও তাদের সাহায্য করা। মহামারী কাটিয়ে একদিন আবার উঠে দাঁড়াবে মানুষ। সেদিন সেবা ও সাহসিকতার এই গল্পগুলো পথ দেখাবে নতুন আলোয়। কষ্টের রাতগুলো একটু দীর্ঘই হয় কঠিন। তবে কোভিড যুদ্ধকালীন এই সময়ের একটি রাতই হয়তো প্রমাণ করে, সাহসিকতা আর মানবিকতার আধার মহৎ কিছু প্রাণের শক্তিতেই কেটে যাবে অন্ধকার। আসবে কোভিড মুক্ত সুন্দর একটি ভোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার জানিয়ে দিচ্ছে জনপদের সময়ের শিরোনামগুলো। বাজেট ঘোষণার পরপরই বেড়েছে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ। ব্যয় বাড়বে প্রান্তিক পর্যায়েও। এনবিআর চেয়ারম্যান বললেন, কমবে অকারণে কথা বলা। এবারের বাজেট স্বাভাবিক নয়, ক্রান্তিকালীন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। নিরুপায় হয়েই রাখা হয়েছে অসঙ্গতি, অর্থনৈতিক মন্দা কাটানোই লক্ষ্য। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু। নতুন শনাক্ত সর্বাধিক 3,471। আক্রান্ত ছাড়ালো 80,000, মারা গেলেন 2 চিকিৎসক।
করোনা রোধে দেশের বিভিন্ন স্থানে নতুন করে লকডাউন। সিলেটে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। জরিমানা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের অবাধ চলাচল। এবং বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়নে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, নেই পর্যাপ্ত প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।